নমস্কার বন্ধুরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে অন্তর্দৃষ্টিমূলক শিখন বা ইনসাইটফুল লার্নিং এর ধারণা, পরীক্ষা, নীতি, শিক্ষাক্ষেত্রে উপযোগিতা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অন্তর্দৃষ্টিমূলক শিখনের যে ধারণাটা আজকে আলোচনা করা হবে, তো এটা উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট এছাড়াও এসএলএসটি ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। অন্তর্দৃষ্টিমূলক শিখন বা ইনসাইটফুল লার্নিং। শিখনের গেস্টাল্ট তত্ত্বটি অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন নামেও পরিচিত। ওয়ার্দিমার মূলত এই গেস্টাল্ট মনোবিজ্ঞানের প্রবর্তক। তিনি ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়ে বহু গবেষণামূলক কাজ করেন। অপর দুই জার্মান মনোবিদ কোহলার এবং কপকা তাঁর সঙ্গে যুক্ত হন। এই মতবাদটি সমগ্রতাবাদ নামেও পরিচিত। গেস্টাল্ট তত্ত্বের মতে শিখন মানে কোনো বিক্ষিপ্ত পদক্ষেপ নয় বা প্রচেষ্টা ভুল নয়, কিংবা কোনো অনুবর্তনও নয়। শিখন হয় অন্তর্দৃষ্টির দ্বারা, বোধগম্যতার দ্বারা। গেস্টাল্ট কথাটি একটি জার্মান শব্দ, যার প্রতিশব্দ হলো অবয়ব বা কনফিগারেশন। তাঁদের মতে কোনো কিছুই অংশের মাধ্যমে বোঝা সম্ভব নয়, সমগ্রতার মধ্য দিয়ে তা বোঝা সম্ভব। বলা যেতে পারে উদ্দীপক প্রতিক্রিয়া দৃষ্টিভঙ্গির শিখন তত্ত্বের বিরোধী মতবাদ রূপে এই মতবাদ গড়ে ওঠে। গেস্টাল্ট মতবাদটি প্রাথমিকভাবে প্রত্যক্ষণের প্রকৃতির সঙ্গে যুক্ত। এই মতবাদের মতে ব্যক্তি সব কিছুই সমগ্র হিসাবে দেখে, অংশ হিসাবে নয়। কোহলার এবং কপকা শিম্পাঞ্জিদের উপর একাধিক পরীক্ষা করেন এবং এই সংক্রান্ত একটি গ্রন্থ মেন্টালিটি অফ অ্যাপস রচনা করেন 1925 খ্রিস্টাব্দে। এই পরীক্ষণ থেকে তাঁরা সিদ্ধান্ত নেন যে শিখন কখনোই প্রচেষ্টা ও ভুলের ফল নয়, শিখন হয় অন্তর্দৃষ্টির দ্বারা, অর্থাৎ পরিস্থিতির সঙ্গে যুক্ত বিভিন্ন উপাদানগুলির মধ্যেকার সম্পর্ক দেখার ক্ষমতা অর্জন করা। এরপর কোহলারের যে পরীক্ষাগুলো আছে সেগুলো একে একে আলোচনা করব। দেখো এখানে প্রথম পরীক্ষাটা দেখো কোহলারের, আগে ছবিটা দেখে নাও। এরপর আসছে প্রথম পরীক্ষা। এই পরীক্ষায় কোহলার সুলতান নামে এক শিম্পাঞ্জিকে একটি বড় খাঁচায় ঢুকিয়ে দেন। খাঁচার বাইরে একগুচ্ছ কলা রাখা ছিল, তবে সেগুলি একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যেই রাখা হয়েছে। খাঁচার ভিতরে দুটি লাঠি রয়েছে, যার মধ্যে একটি বড় লাঠি, অপরটি তার থেকে একটু ছোট। এই ছোট লাঠিকে বড় লাঠির সঙ্গে অনায়াসে যুক্ত করা যায়। কোনো একটি লাঠি দিয়ে কলাগুচ্ছকে স্পর্শ করা যায় না, কিন্তু লাঠি দুটিকে জোড়া দিলে কলাগুচ্ছকে সহজেই স্পর্শ করা যায়। সুলতান নানাভাবে কলাগুলিকে আনার চেষ্টা করল। প্রথমে লম্বা লাঠিটি দিয়ে চেষ্টা করল, কিন্তু পারল না। অপরটি যথেষ্ট ছোট লাঠি ছিল, সেটি দিয়েও সম্ভব হলো না। এরপর সে খাঁচার ভিতর বসে লাঠিগুলি নিয়ে নাড়াচাড়া করতে শুরু করলো। তখনও কিন্তু সে ওই ব্যাপারটি নিয়ে গভীরভাবে চিন্তা করেনি। হঠাৎই একটি ধারণা তার মাথায় আসে। সে ছোট লাঠিটিকে বড় লাঠিটির গর্তের মধ্যে ঢুকিয়ে একটি লম্বা লাঠিতে পরিণত করে এবং সেটি দিয়ে সেই কলাগুচ্ছকে আনতে সক্ষম হলো। দেখো এই যে পরীক্ষাটা, এই পরীক্ষার ছবিটা হচ্ছে যে এই পরীক্ষাটা দেখো। তো এটা হচ্ছে প্রথম যে পরীক্ষাটা তার ছবি। এরপর আসছে দ্বিতীয় পরীক্ষাটা। দ্বিতীয় পরীক্ষাটার ছবিটা আগে দেখে নাও। এটা হচ্ছে দ্বিতীয় পরীক্ষা। তো আগে দ্বিতীয় পরীক্ষাটা কি বলেছে আগে দেখি, তারপরে শেষে আরেকবার ছবিটা দেখব। দেখো দ্বিতীয় পরীক্ষাটিতে শিম্পাঞ্জিকে এমন একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে যে ঘরের দেয়াল বেয়ে ওঠা যায় না, অর্থাৎ আরোহণের অসাধ্য।
একগুচ্ছ কলা ঘরের ছাদে ঝুলিয়ে রাখা হয়েছে। শিম্পাঞ্জিটি ক্ষুধার্ত ছিল। প্রথমে শিম্পাঞ্জিটি লাফালাফি শুরু করলো, কিন্তু ঘরের মেঝে থেকে ছাদের উচ্চতা যথেষ্ট উঁচু ছিল। সে সমস্ত রকম প্রচেষ্টা করে মেঝের উপর বসে রইল। ওই ঘরেরই একটি কোণায় বাক্স রাখা ছিল। প্রথমে শিম্পাঞ্জিটি বাক্স নিয়ে নাড়াচাড়া করতে শুরু করলো। হঠাৎই সে উঠে পড়ল এবং বাক্সটিকে সরাতে সরাতে ঘরের মাঝখানে কলাগুলি ঠিক নিচে নিয়ে এলো। এরপর বাক্সটির উপর লাফ দিয়ে উঠে কলার গুচ্ছটির নাগাল পেতে সমর্থ হলো। দেখো তার এই যে পরীক্ষাটা, দেখো এখানে এই যে উপরেতে কলা রাখা ছিল, এই বাক্সগুলোকে একটার পর একটা বাক্স রেখে তারপরে কি কলাগুলোকে পেতে সক্ষম হলো। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় পরীক্ষাটা। আর প্রথম যে পরীক্ষাটা ছিল, দেখো প্রথম পরীক্ষাটার ছবিটাই যে এখানে দুটো লাঠি দেওয়া ছিল। তো একটা লাঠি বড় লাঠিটার সাথে ছোট লাঠিটা যুক্ত করে এই নাগালের বাইরে যে কলা ছিল সেখান থেকে কলা আনতে সক্ষম হয়েছিল। এটা ছিল প্রথম পরীক্ষা। ঠিক আছে, আর দ্বিতীয় পরীক্ষাটা হচ্ছে এই যে দেখালাম, বাক্স দিয়ে উঠে কলা নাগাল পেতে সক্ষম হবে। তো এখানে দুটো পরীক্ষা গেল। এরপর হচ্ছে এতটা পর্যন্ত পড়েছিলাম যে নাগাল পেতে সমর্থ হলো, এতটা পর্যন্ত পড়েছিলাম। এই পরীক্ষাগুলির মধ্য দিয়ে কোহলার দেখলেন যে প্রাণীরা সমস্ত পরিবেশ প্রত্যক্ষণ করে এবং সমস্যা সমাধানের জন্য অন্তর্দর্শনের পূর্বে পূর্বে সমস্যাটির সমগ্র অংশের মধ্যে সম্পর্ক খুঁজে পাওয়ার চেষ্টা করে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ তথ্যটি হলো, একবার অন্তর্দর্শনের মাধ্যমে সমস্যার সমাধান করতে শেখা হয়ে গেলে একই ধরনের সমস্যা দ্বিতীয়বার উপস্থিত হলে সেই শিখন সঞ্চালিত হওয়ার পুরো সম্ভাবনা থাকে। গেস্টাল্ট শিখন তত্ত্বের প্রধান উপাদানটি হলো অন্তর্দৃষ্টির বিকাশ সাধন, অর্থাৎ সমগ্র অংশের প্রত্যক্ষণ এবং ধীরে ধীরে পুনর্গঠন হলো অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি শিখনের মূল কথা। এই অন্তর্দৃষ্টির জন্য দুটি মানসিক প্রক্রিয়ার প্রয়োজন হয়। একটা হচ্ছে পৃথকীকরণ বা ডিফারেন্সিয়েশন, অপরটি হলো সামান্যীকরণ বা জেনারালাইজেশন। ঠিক আছে, জেনারালাইজেশন। শিখনের সময়ে যেগুলি অপ্রয়োজনীয় সেগুলিকে দূরে সরিয়ে রেখে কেবলমাত্র প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলিকে বেছে নেওয়াই হলো পৃথকীকরণ। তাহলে পৃথকীকরণ কাকে বলছে না, শিখনের সময়ে যেগুলি অপ্রয়োজনীয় সেগুলিকে দূরে সরিয়ে রেখে কেবলমাত্র প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলিকে বেছে নেওয়াই হলো পৃথকীকরণ, এবং ওই বৈশিষ্ট্যগুলিকে ভিত্তি করে সামান্যধর্মী সূত্র বা সিনথেটিক তৈরি করাকে সামান্যীকরণ বলে। এরপর আসছে অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন কতকগুলি সোপানের মধ্য দিয়ে হয়ে থাকে। যেমন 1. শিক্ষার্থী সমস্যার সম্পূর্ণ পরিস্থিতিটি সামগ্রিকভাবে প্রত্যক্ষণ করে, আংশিকভাবে নয়। 2. সে সমগ্র সমস্যাটির উদ্দেশ্যে সামগ্রিকভাবে প্রতিক্রিয়া করে। 3. পরিস্থিতির বিভিন্ন অংশগুলির মধ্যে সে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করে একটি সংগঠন তৈরি করে। 4. সমস্যার অন্তর্নিহিত সূত্রটি পৃথকীকরণ ও সামান্যীকরণ প্রক্রিয়ার সাহায্যে শিক্ষার্থী উপলব্ধি করে। 5. শেষ পর্যায়ে শিক্ষার্থীর অকস্মাৎ আচরণের পরিবর্তন ঘটে এবং এটাই হলো অন্তর্দৃষ্টি। অ্যালপার্টের মতে অন্তর্দৃষ্টির সাহায্যে সমাধান তিনভাবে হতে পারে। একটা হচ্ছে তাৎক্ষণিক সমাধান, 2 হচ্ছে অকস্মাৎ সমাধান, 3 হচ্ছে ক্রমশ সমাধান। এরপর আসছে শিখনের নীতি, অন্তর্দৃষ্টিমূলক শিখনের নীতি আর কি, প্রিন্সিপাল অফ লার্নিং। কফকা মনে করেন প্রত্যক্ষণের সূত্র শিখনের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য ও উপযোগী। একটি শিখনমূলক পরিস্থিতি হলো একটি সমস্যামূলক পরিস্থিতি এবং শিক্ষার্থীকে সেই সমস্যাটিকে সম্পূর্ণরূপে দেখতে হয় এবং অন্তর্দর্শনের দ্বারা এই সমাধান খুঁজতে হয়। শিখনের ক্ষেত্রে প্রয়োগরূপে প্রত্যক্ষণের সংগঠনমূলক নীতি হলো ল অফ প্রগনাজ। এর অন্তর্গত আরও 4টি নীতি হলো সাদৃশ্যের সূত্র, নৈকট্যের সূত্র, আবদ্ধের সূত্র এবং অবিচ্ছিন্নতার সূত্র। ঠিক আছে, তাহলে এখানে মোট 5টা নীতি পাচ্ছি: ল অফ প্রগনাজ, সাদৃশ্যের সূত্র, নৈকট্যের সূত্র, আবদ্ধের সূত্র এবং অবিচ্ছিন্নতার সূত্র।
তো এগুলো একে একে আলোচনা করব। তো সবার প্রথম আসছে প্রজ্ঞাং এর সূত্র। জার্মান শব্দ প্রজ্ঞাং এর অর্থ হলো দৃঢ় কিন্তু গুরুত্বপূর্ণ। এই সূত্র মতে ঘটনার নির্দেশকে বোঝায়। মনোবৈজ্ঞানিক সংগঠনের প্রবণতা হলো একটি সাধারণ নির্দেশনার দিকে এগিয়ে যাওয়া, অর্থাৎ সমন্বয়ের দিকে, সমগ্রতার দিকে। সমগ্রতার ধর্ম হলো নিয়মানুবর্তিতা, সরলতা ও স্থায়িত্ব। এই সূত্র স্থায়িত্বের নির্দেশনার দিকে আমাদের মানসিক সংগঠনের গতিশীলতার কথা বলে, অর্থাৎ আমরা সেই সব অভিজ্ঞতাগুলিকে গ্রহণ করি যা আমাদের মানসিক সংগঠনকে বিচলিত করে না। এরপর আসছে সাদৃশ্যের সূত্র। এই সূত্র মতে অন্য সব দিক ঠিক থাকলে একটি উদ্দীপক যেটি অপরটির সঙ্গে অনেক বেশি সাদৃশ্যপূর্ণ তার প্রবণতা থাকে দলগত হওয়ার। তবে সাদৃশ্যপূর্ণ বিষয়কে কেন্দ্র করে শিখন বৈসাদৃশ্যযুক্ত বিষয়ের তুলনায় অনেক সহজ হয়। আসছে নৈকট্যের সূত্র। এই সূত্র অনুযায়ী অংশের নৈকট্যের বৈশিষ্ট্য অনুযায়ী প্রত্যক্ষজ গোষ্ঠী আনুকূল্য লাভ করে। এর অর্থ হলো গোষ্ঠী হিসেবে আমরা নিকট পরিস্থিতি বা বিষয় প্রত্যক্ষ করি। এরপর আসছে আবদ্ধের সূত্র। এই সূত্র মতে মুক্ত অংশ অপেক্ষা বদ্ধ অংশ অনেক বেশি স্থায়ী হয় এবং প্রত্যক্ষণের উপযুক্ত অবয়ব গঠন করে। এটি থর্নডাইকের ফললাভের সূত্রের সঙ্গে বেশ সাদৃশ্যপূর্ণ। যতক্ষণ না ব্যক্তির কাজ সমাপ্ত হয় ততক্ষণ সে পরিতৃপ্ত হয় না। যতক্ষণ না পর্যন্ত কাজ ব্যক্তি শেষ করতে পারছে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে উত্তেজনা চলে। এরপর আসছে অবিচ্ছিন্নতা সূত্র। এই সূত্রের বক্তব্য অনুযায়ী প্রত্যক্ষণের মধ্যে সংগঠন যেটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যায় তা একই দিকে এগিয়ে যায়। আসলে উপাদানগুলির প্রবণতা হলো দিক নির্দিষ্ট করা ও প্রত্যক্ষণমূলক সংগঠনের গতিশীলতা ও অবিচ্ছিন্নতা বজায় রাখা। কফকা স্মরণের লক্ষণ বা চিহ্নের তত্ত্ব বিশ্বাস করেন। শিখনের কাজ হলো ওই চিহ্নগুলিকে শক্তিশালী করা ও নতুন কিছু সৃষ্টি করা। আধুনিক শিক্ষার ক্ষেত্রে এরপর আসছে আধুনিক শিক্ষার ক্ষেত্রে গেস্টাল্ট মতবাদের প্রভাব। তো আধুনিক শিক্ষার ক্ষেত্রে গেস্টাল্ট মতবাদের প্রভাবগুলি হলো: 1. অন্ধ বা যান্ত্রিক প্রচেষ্টা দ্বারা শিখন হয় না, শিখন হয় অন্তর্দৃষ্টির মাধ্যমে। সুতরাং শিক্ষার্থী যাতে সমস্যা সমাধানে যান্ত্রিক প্রচেষ্টা থেকে বিরত থাকে সেদিকে নজর দিতে হবে। 2. শিশুর শিখন পরিস্থিতি সামগ্রিক বোধের উপর নির্ভরশীল। এই জন্য পাঠ্যবস্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে শিক্ষার্থীর কাছে উপস্থাপন না করে শিক্ষক সামগ্রিকভাবে উপস্থাপন করবেন। সমগ্র বিষয়টির তাৎপর্য বুঝিয়ে দিয়ে তারপর খণ্ড খণ্ড অংশগুলি সম্বন্ধে বিশেষ জ্ঞান ও তাদের অর্থগুলি ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হবে। ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হবে শিক্ষকের কাজ। তাহলে পাঠ্যবস্তু শিশু সহজে আয়ত্তে আসবে এবং অভিজ্ঞতা দীর্ঘস্থায়ী হবে। আধুনিক শিক্ষার একটি মূলনীতি হলো সমগ্র থেকে অংশের দিকে, ফ্রম জেনারেল টু পার্টিকুলার। বর্তমান শিক্ষা পদ্ধতিতে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান প্রভৃতি বিষয়গুলি শেখানোর সময় প্রথমে বিষয়বস্তুর একটি সামগ্রিক ধারণা দেওয়া হয় এবং তারপর সেটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিশ্লেষণ করে প্রত্যেকটি অংশের ব্যাখ্যা করা হয়। পরিশেষে বিভিন্ন অংশগুলিকে সংযুক্ত করে পাঠ্যবস্তুর সমগ্র রূপটি শিক্ষার্থীদের সামনে পুনরায় উপস্থাপিত করা হয়। অর্থাৎ রীতিটি হলো সংশ্লেষণ, 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 বিশ্লেষণ, পুনঃসংশ্লেষণ। ঠিক আছে। 3. শিশু শেখে অন্তর্দৃষ্টির মাধ্যমে। অন্তর্দৃষ্টি জাগরণের জন্য একান্ত প্রয়োজন পৃথকীকরণ সামান্যীকরণ প্রক্রিয়া দুটির। পাঠ্যবস্তুর অন্তর্গত অপ্রাসঙ্গিক অংশগুলি দূরে সরিয়ে দিয়ে প্রাসঙ্গিক সাধারণধর্মী বৈশিষ্ট্যগুলিকে পৃথক করে নিয়ে একটি সার্বজনীন সূত্র গঠনে যাতে শিক্ষার্থী সক্ষম হয় সেদিকে শিক্ষক লক্ষ্য রাখবেন। 4. শিখনের লক্ষ্য সম্বন্ধে শিক্ষার্থীর সম্যক ধারণা থাকা দরকার। শিখনের পরিস্থিতিটি যেন শিক্ষার্থীর কাছে সুস্পষ্টভাবে উন্মুক্ত থাকে। তো এই ছিল অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবো।